প্রিয় দর্শক, নতুন সরকার গঠিত হয়েছে 2 মাস বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, এবং সংসদও গঠিত হয়ে গেছে 1 মাসের উপরে। এরই মধ্যে আমরা দেখেছি যে আজকে সংসদে 180 দিনের কর্মপরিকল্পনা সেটি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তিনি ঘোষণা করেছেন। এর বাইরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট ইত্যাদি বিষয় নিয়ে এখনও সন্দেহ যেমন আছে ঠিক তেমনি আলোচনাও আছে, এবং সেই আলোচনা তর্ক বিতর্ক যেমন সংসদে আছে ঠিক তেমনি সংসদ ছাপিয়ে রাজনীতির মাঠে এমনকি আন্দোলনের মাঠেও সেই তর্ক বিতর্ক গড়িয়েছে। এমন প্রেক্ষাপটে আজকের আমরা আলোচনার জন্য স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব, তারপর আমরা আলোচনা বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। একেবারে ডানে রয়েছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সংসদ সদস্য, এবং এরপর রয়েছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, এবং সবশেষ রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে। আজকের আলোচনায় আমরা যেরকম একটি কথা বলছিলাম শুরুতে, মূলত আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আমি এজন্য প্রথমেই মোশাররফ ভাই এবং আশরাফ কায়সার ভাই, আপনাদের অনুমতি নিয়ে আমি মান্নান ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই। মান্নান ভাই, আপনার কাছে শুরুতেই যে প্রশ্নটা রাখতে চাই সেটি হচ্ছে যে, যেটি বলছিলাম যে 1 মাস সংসদের বয়স, সরকারের বয়স 2 মাস, প্রায় 2 মাস, সংসদের বয়স, হ্যাঁ সংসদের বয়স 1 মাস। আপনারা আলোচনা করছেন, তর্ক বিতর্ক করছেন, ওয়াকআউট করছেন, সংসদ প্রাণবন্ত হচ্ছে, মানুষও কিছুটা উপভোগও করছে, এবং এরকমও বলছে যে আলোচনা সংসদেই থাকুক, এখান থেকেই সমাধান বের হোক। কিন্তু আমরা আবার দেখছি যে 11 দলীয় ঐক্য তারা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। বেশ কিছু বক্তব্য সেটি নিয়ে আছে, যেমন জামাতের আমির তিনি বলেছেন যে দেশে একটি আন্দোলন শুরু হয়েছে এবং সেটি ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যেতে হবে। একটু জানতে চাই আপনার কাছে যে এখনই কি মাত্র এত অল্প সময়ে এত নতুন সরকার এখনই রাজপথে এই ইস্যুগুলো নিয়ে আন্দোলনে যাওয়াটা কতটুকু যৌক্তিক, বা আসলে রাজপথে যাওয়ার বিকল্প ছিল কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সিনিয়র 2 জন বড় ভাই এখানে উপস্থিত রয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনি বলেছেন যে সংসদের বয়স 1 মাস, বাট এই 1 মাসে রেকর্ড পরিমাণ বিল পাশ হয়েছে বাংলাদেশে, যেটা বাংলাদেশের ইতিহাসে এবং সংসদের কোনো সংসদীয় পার্লামেন্টের ইতিহাসে এরকম আছে কিনা আমার জানা নেই, সেটা আমার জ্ঞানের অভাব থাকতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট ব্যাপার যে এই অল্প সময়ে আমরা কতগুলো অধ্যাদেশ এখানে পাশ হয়েছে, বিল পাশ হয়েছে, এটা তো কল্পনাই করা যায় না। যেটা আমরা 1 বছর 2 বছরে পাশ করার কথা, সেগুলো ধাপে ধাপে কিন্তু আমরা এটা পাশ করছি। তার মানে বোঝা যাচ্ছে যে এই সংসদের বয়স 1 মাস হইলেও এই সংসদে যে বিলগুলো এসেছে, যে আলোচনাগুলো এসেছে, সেই আলোচনাগুলো ঐকমত্য কমিশনে দীর্ঘ 9 মাস ধরে আলোচনা হয়। একদম এই আলোচনাটা তাহলে বোঝা যাচ্ছে যে সংসদের বয়স 1 মাস হলেও এই আলোচনার বয়স কিন্তু 1 বছরের বেশি, এবং এই আলোচনার প্রেক্ষিতে একটা স্পেস তৈরি হয়েছে। সেই স্পেসে আমরা ঐকমত হয়েছি, কোথাও কোথাও আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এই সমস্ত জায়গা থেকে উভয় দল এসে আমরা গণভোটের মাধ্যম এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা একটা সরকার গঠনের মাধ্যম দিয়ে এই সংসদের যাত্রা শুরু হয়েছে। সেখানে একটা প্রত্যাশা ছিল, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, উনি বলেছেন যে আমাদের যে সমঝোতাটা ছিল, সমঝোতাটা বলতে বোঝায় যে মানে যেটা আমাদের যে গণভোটের রায়, তারপরে হচ্ছে যে সমস্ত ঐকমতের ভিত্তিতে যেটা আমরা মানে সবাই একমত হয়েছি, প্লাস সংসদে আসার পরেও সংসদীয় যে বিশেষ কমিটিতে যে আলাপ আলোচনা হয়ে যেগুলো একমত হয়ে আমাদের বিল পাশ করার কথা, সেখানেও সরকারি দল অনেক কিছু পরিবর্তন করেছে। সেখানে সংসদে পেশ করার পরেও সরকার দলীয় ট্রেজারি বেঞ্চ থেকে সেখানে সংসদে নিয়ে আনা হয়েছে। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু মানে আমাদের যে বিশ্বাস, আস্থা এবং সমঝোতা আমাদের যে রাজনৈতিক দলগুলোর ভিতরে ছিল, সেইটা ভঙ্গ হয়েছে। তা আস্থা, বিশ্বাস, সমঝোতা যদি ভঙ্গ হয়ে যায়, আর যদি আপনি সেখানে পর্যাপ্ত কথা জনগণের জন্য বলতে না পারেন সংসদে, তাহলে আপনাকে তো সেই কথাগুলো কোথাও না কোথাও বলতে হবে, জনগণের কাছে তো জবাবদিহি করতে হবে। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের রাজপথের আন্দোলন বলতে, আমরা রাজপথের আন্দোলনটা এখন কিন্তু ঘরের ভিতরে আছি।
রাজপথের আন্দোলন যেটা আমরা কোনো একটা সভা, সেমিনার, আলোচনা সভা, অথবা যেটা আছে উত্তর গেট, বাইতুল মোকাররম, সেটাও অনেকটা ঘরোয়া জায়গা। কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটটাও কিন্তু অনেকটা একটা প্রাচীর দিয়ে ঘেরা, চারিদিক দিয়ে গ্রিল টিরিল আছে। এটাও কিন্তু একটা মানে রাজপথ বলা যায় না। সেখান থেকে এসে জাস্ট জনগণকে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে আমরা জানাচ্ছি, এবং আমরা বলছি যে সরকার এগুলো কারেকশন নিক। সরকার যদি এটা কারেকশন না নেই, আস্তে আস্তে ধাপে ধাপে আমাদেরকে তো জনগণের অধিকার আদায়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে যেই দলের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাঘরে গিয়েছে, সেই দলের উপস্থিত গুম হওয়া ব্যক্তিও আয়নাঘরের বিলের বিরোধিতা করছেন। ইলিয়াস আলীকে হারিয়ে তার স্ত্রীকে পর্যন্ত বিএনপির এই গুম খুনের মানে যে বিচারের যে আইন, এটার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকেও মানে পক্ষে কথা বলতে হচ্ছে। যদিও ৭০ অনুচ্ছেদে অনেক কিছু লেখা আছে, আমরা চাই। তাহলে এইখানে এসে দেখেন যে মানে আমরা বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে গুম খুম আয়নাঘর, তারপরে হচ্ছে জুলাই যে জাদুঘর, এই যে ছোট ছোট অনেকগুলো বিষয় ছিল যেগুলো আমরা মানে অ্যাজ ইট ইজ করতে পারতাম, যেটা করলে বিএনপির তেমন ক্ষতি হতো না। হয়তোবা কিছু বিচারক নিয়োগ দেওয়ার পরে ওনারা এদিকে যাবেন কিনা তাও আমরা জানি না। তবে বাংলাদেশের মানুষ চরমভাবে আশাহত হয়েছে বিএনপির এই কর্মকাণ্ডে। আচ্ছা, একটু আপনার সাথে আর একটু সম্পূরকভাবে একটা জিনিস জানতেই চাই, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে গুম বিরোধী গুমের যে আইনটি এবং সেই সাথে অধ্যাদেশটি এবং সেই সাথে আপনি মানবাধিকার কমিশনের অধ্যাদেশের ব্যাপারে যেগুলো রহিত করেছে, কোনোটি সংশোধনের কথা বলছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে অধ্যাদেশটি ছিল সেটি তো খুব ভালোভাবে পাশ হলো, কারো বিরোধিতা ছিল না, কোনো কিছু ছিল না। আমার প্রশ্নের জায়গাটি হচ্ছে এরকম যে কিছু কিছু অধ্যাদেশে কি জামাত, বিএনপি, এনসিপি কনসেনসাসে হচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে কি আটকে যাচ্ছে? না, অনেকগুলোতেই তো কনসেনসাসে হয়েছে বলেই তো একসাথে 31টা পর্যন্ত পাশ হয়ে যাচ্ছে। ওইটার ঐক্যমত না থাকলে তো পাশই করা খুব কঠিন ছিল। মানে একটু আরেকটু স্পষ্ট হতে চাই না মান্নান ভাই, এই প্রশ্নটার একটু উত্তর নেই। ধরেন আপনারা অনেক দীর্ঘ সময় 17 বছরেরও আগে থেকে বিএনপি জামাতের জোট, এবং নির্বাচনের সময় সেটা বেশ রাজপথ থেকে শুরু করে সব জায়গায় উত্তাপ ছড়িয়েছে। নির্বাচনের পরে দেখা গেল যে সৌহার্দ্য, তারেক রহমান জামাতের আমিরের বাসায় গেলেন, জামাতের ইফতার মাহফিলে আবার তিনি গেলেন, একটা ভালো বোঝাপড়া দেখছিলাম। মানে ওই বোঝাপড়ার ভিতরে আমরা দেখলাম যে সংসদের ফাঁকে আমিরে জামাত প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, চা খাচ্ছেন, কথা বলছেন, সৌহার্দ্য তো আছেই। আমিরে জামাত স্পষ্টভাবে বলেছেন আমরা গঠনতান্ত্রিক সমালোচনা করব, আমরা সরকারকে সকল আইনানুগ কাজে, দেশের স্বার্থের সকল ভালো কাজে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু যদি দেশের জনগণের স্বার্থের পরিপন্থী হয় সেই ব্যাপারগুলোতে আমরা অবশ্যই জনগণের কথা। ওকে, আমি একটু আশরাফ কায়সার ভাই আপনার কাছে যেতে চাই। এই সংস্কার, এই ইস্যুগুলোতে একটু পরে যাব, তার আগে একটু কিছুক্ষণ আগের একটি সংবাদ নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে যে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম এসেছে টাইমস ম্যাগাজিনের। এর আগে আমরা আগের অতীতের সরকারের প্রধানদেরকেও দেখেছি, ডক্টর ইউনূস বলি, শেখ হাসিনা বলি। এটা কি বাই ডিফল্ট বাংলাদেশের সরকার প্রধান হয় না? এটা ক্রাইটেরিয়া কি বা কিভাবে হয়? আবার এখানে ভারতের নায়করাও আছে 100 জনের তালিকায়। টাইম ম্যাগাজিনের এই লিস্টটা কিন্তু মানে ডাইভার্স। হ্যাঁ, বিভিন্ন, এখানে পলিটিশিয়ান আছেন, এখানে শিল্পীরা আছেন, এখানে সায়েন্টিস্ট আছেন, আপনার এমনকি কথা সাহিত্যিকরাও আছেন। আর বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে বিশ্বের আলোচিত একটি দেশ, এই অর্থে যে আমাদের অবস্থান ভারত এবং চায়নার মাঝে। আমাদের গণতান্ত্রিক লড়াই সংগ্রামের ইতিহাস দীর্ঘ। আমরা পৃথিবীর সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প স্থাপন করেছি এবং তাদেরকে আমরা প্রায় দশক ধরে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করেছি। সব মিলিয়ে, এবং আমরা একটা মডারেট ইসলামিক মুসলিম কান্ট্রি এবং গণতান্ত্রিক পথে চলছি, এই সব মিলিয়ে আমাদের প্রতি এক ধরনের নজর রয়েছে। আমি খুব মানে হ্যাপি যে তারেক রহমান প্রভাবশালী একজন মানুষের 100 জনের ভেতরে স্থান পেয়েছেন। দেখুন, তার 17 বছরের যে সংগ্রাম, এই যে নির্বাসিত জীবন, এবং তারপরে যেভাবে ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে, এবং তাকে যারা অন্যায়ভাবে দেশছাড়া করেছিল তারা দেশছাড়া হয়ে গেল এবং উনি ফিরে এলেন, এগুলো কিন্তু রূপকথার মতো। মানে এগুলো সম্ভব হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য। আমি কিন্তু বলবো না দলীয় কর্মীদের জন্য। দলীয় কর্মীরা 17 বছর 16 বছর চেষ্টা করেছেন তাদের সাধ্যমতো, কিন্তু সাধারণ জনগণ রাস্তায় না নামলে
কোনো পরিবর্তন হয় না, এটি আমরা প্রমাণ পেয়েছি। আজকে বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, আমি জানি তাদের ভেতরে ক্রেডিটের লড়াই চলছে, জুলাইয়ের কার কতটুকু ভূমিকা ছিল এবং আজকেও কার নিয়ে কতটুকু সংসদে আলোচনা সংসদে, হয়েছে। এবং বিএনপির একজন প্রতিমন্ত্রী এবং বগুড়া ট্রফির থেকে কথা নির্বাচিত সংসদ সদস্য বলেছেন ৭১, ৯০, ২৪ এগুলো সব কিছুতেই তাদের অবদান রয়েছে। কাজেই এখন অবদানের লড়াইয়ে আপনি অবতীর্ণ হবেন, নাকি জনগণ যে জন্য রাস্তায় নেমেছিল তার কাছে সেটি পৌঁছে দিবেন? এই বিতর্কের কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটি। দেখুন, আমি আপনাকে বলি, গত ১ মাস ধরে সংসদে আমরা প্রায় ৮০% সময় শুনতে পেয়েছি সংবিধান শব্দটি। এই বিতর্কটি বা এই ইস্যুটি আইনের বিষয় না, আপনি আগেও বলেছেন রাজনৈতিক এটি একটি রাজনৈতিক বিষয়। আপনি কি চান দেশের সংস্কার করতে, রাষ্ট্রের সংস্কার করতে এবং জনগণকে আরও বেশি ক্ষমতায়ন করতে এবং চেকস অ্যান্ড ব্যালেন্স স্থাপন করতে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো টিকে থাকলে গণতন্ত্র কিছুটা হলেও টিকে থাকে, এইসব ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্তটি কী? এখন আপনি কিন্তু ধরেন জামাতে ইসলামী বা এনসিপি তারা এই ইস্যুতে চেষ্টা করছে সরকারকে বেকায়দায় ফেলতে, স্বাভাবিকভাবেই, কারণ তাদের হাতে রাজনীতির এই ইস্যুটি রয়েছে। বিশেষ করে জামাতে ইসলামী চেষ্টা করছে যে এই সংস্কারের তারাই পুরোধা এবং ২৪-এ তারাই অবদান রেখেছে ইত্যাদি। কিন্তু বিএনপিকেও আপনার মনে রাখতে হবে যে তাকে একটি ওয়ে আউট বের করতে হবে। আপনি এখন বিতর্কের ভেতর দিয়ে সংস্কারটি হলো না, সেটি কিন্তু ভালো হবে না। আচ্ছা, তারেক রহমানকে আমরা যে কারণে টাইম ম্যাগাজিনের ১০০ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে তার যে পরিবর্তন, ট্রান্সফরমেশন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি গত ৬০ দিনের সরকারকে দেখেন, প্রায় ৬০ দিন, এবং এক মাসের পার্লামেন্টের ভূমিকা দেখেন, তার অনেক পশ্চিমা ধাঁচের আচার ব্যবহার, নির্বাচনের পর পরাজিত দলের নেতার বাসায় চলে যাওয়া, এগুলো আমাদের রাজনীতিতে বিরল এবং এগুলো সৌহার্দ্যের উদাহরণ। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে এই সব কিছুর পরে আপনি যেই মানুষ রাস্তায় জীবন দিয়েছে, যেই পঙ্গু হয়েছে শেখ হাসিনার গণহত্যা, অপশাসন, আয়নাঘর, গুম খুনের কারণে, তাকে আপনি কি দিলেন? এখন আমরা যদি দেখুন, এমনিতেই দেশবাসী ৮-৯ মাস এই বিতর্ক দেখেছে, তারপরে আমরা একটা জুলাই সনদ পেয়েছি, তারপরে একটি জুলাই আদেশ পেয়েছি, এইসব তো। এখন যদি পার্লামেন্টেও দিনের পর দিন আপনি এগুলো করতে থাকেন, তাহলে কিন্তু মানুষ বীতশ্রদ্ধ হতে বাধ্য। সে তো তার ফলাফল দেখতে চাচ্ছে। সে কিন্তু উচ্চমার্গের সংস্কার, সংবিধান সম্মত কিনা, সংবিধান বহির্ভূত কিনা, এই আলোচনার চেয়ে বেশি আগ্রহী হচ্ছে রাষ্ট্রটির মালিকানায় জনগণের অংশীদারিত্ব বাড়ল কিনা এবং তার একটা ভূমিকা তৈরি হলো কিনা, সুশাসনের একটি গ্যারান্টি তৈরি হলো কিনা। আমার ধারণা তারেক রহমান আরও রাষ্ট্রনায়ক হিসেবে তার অবস্থান বোঝাতে হলে তাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং একটি সৃজনশীল পদ্ধতিতে হলেও তাকে এই সংস্কার বাস্তবায়নের রূপরেখা দিতে হবে। আপনি বলছিলেন ১৮০ দিনের সরকারের কার্যক্রমের রূপরেখা দিয়েছেন, খুবই ভালো, এবং ১৮০ দিন, আমরা বলি ৬ মাস, ১ বছর, আমরা কিন্তু দেখতে চাই যে আসলে তার রূপকল্প বাস্তবায়িত হচ্ছে কিনা, নাকি তিনি তার টিমমেটদের থেকে অনেক দূরে এবং টিমমেটরা পুরনো ধারার রাজনীতিতে আছেন এবং উনি সামনে এগিয়ে গেছেন, এটিও দেখার বিষয় রয়েছে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র যে রোগাক্রান্ত এবং বাংলাদেশ যে একটা অসুস্থ রাজনৈতিক এবং সাংবিধানিক এবং রাষ্ট্রীয় আচারের ভেতরে রয়েছে, সেই জায়গাটিতে আপনি কি করে হাত দিবেন? প্রতিবার আমরা কিন্তু এই জায়গাটিতে আগাই এবং আমরা ২ পা আগাই, দুর্ভাগ্যজনকভাবে ৩ পা পেছাই। এই যে প্রতিবার মনে হয় যে একটা ভালো পরিবর্তন হবে, নতুন একটি রাজনীতির চেহারা দেখব, রাষ্ট্রের মেরামত হবে, মানুষ তার যোগ্য সম্মানটি পাবে, কিন্তু সেই জায়গায় ডেলিভার্ড হয় না। ফলে আপনি যদি দেখেন যে রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হওয়া মানুষের সংখ্যাও হয়তো বাড়তে পারে, কেননা বারবার তারা হোঁচট খাচ্ছে, বারবার তারা মুখ ফিরিয়ে নিচ্ছে অথবা হতাশ হচ্ছে। আশরাফ ভাই, এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করে রাখি, আপনি একটু সংক্ষেপে উত্তর দিলে অনেকক্ষণ মোশাররফের কাছে যাই না, মোশাররফের কাছ থেকে এটা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত রোববার গণভোট প্রসঙ্গে বিএনপির নেতা, স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তিনি বলেছেন এটা ঘটনাক্রমে সিদ্ধ, গণভোট প্রসঙ্গে, এবং উনি বলেছেন ফ্যাক্ট অন ব্যালট। এর আগে তিনিই সংসদে বলেছিলেন যে গণভোটের বৈধতা নিয়ে তিনিই প্রশ্ন করেছিলেন এবং বৈধ না এটিও বলেছিলেন।
আপনার কাছে কি কোনো ক্রমে মনে হয় যে বিএনপি সবকিছু যেটি বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু তাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইব তৈরি করা হচ্ছে, সংস্কার চায় না তারা, এরকম দিন শেষে একটু ইয়া করে হলেও বিএনপি কি সংস্কার সবকিছু? দেখুন, নির্বাচনের আগেও আমরা বিএনপির ব্যাপারে এরকম একটি প্রোপাগান্ডা বা প্রচারণা দেখেছি, এবং সেটি ছিল রাজনীতির কৌশল। কারণ নির্বাচনে আপনি জানেন, রাজনীতি করতে হলে আপনাকে তো ইস্যু তৈরি করতে হবে। বিএনপি সংস্কার চায় না, কিন্তু বিএনপি তো 31 দফা দিয়েছিল, অবশ্যই তখন তো এই জুলাই সনদ ছিল না। বিএনপি তো তার নির্বাচনী ম্যানিফেস্টোতে সংস্কারের কথা বলেছে। 1 নম্বর দফাই 31 দফার ভিতরেই সংবিধান, এই যে সংবিধান সংস্কার। এখন বিএনপি সংবিধান সংস্কার বলে না, সংবিধান সংশোধন বলে। দেখুন, আমরা কিন্তু পরিভাষা বুঝি, এবং পরিভাষার অর্থ কিন্তু ব্যাপক। আপনি এই রুমের ভেতরে ইন্টেরিয়র করতে পারবেন, কিন্তু এই রুমের বহিরাঙ্গন যদি বদলাতে হন, তাহলে আপনি ভিতরে থেকে কিভাবে করবেন? এটি খুব সরল ব্যাখ্যা। কাজেই বিএনপিকে খোলা মনে বলতে হবে তারা মৌলিক কাঠামোর পরিবর্তন চায় কিনা। ধরুন আপনি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আপনি কিভাবে তৈরি করবেন, এবং আপনি যে এই যে আমরা বলছি 70 অনুচ্ছেদ সহ আপনার পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে, গঠন প্রক্রিয়া কি হবে, এই অনিশ্চয়তাগুলো যদি রাষ্ট্রে থেকে যায়, তাহলে কিন্তু রাজনীতি কখনো অস্থিরতা। এখানেই যদি আপনাকে একটু অফ করে আমি এই বিষয়ে আসলে বিএনপি এটা কি ভাবছে, এটা আমি একটু মোশাররফ ভাই আপনার কাছে একটু জানতে চাই, এবং সেই ক্ষেত্রে আপনি আজকে সংসদে বক্তব্য দিয়েছেন। জামাতের একজন সংসদ সদস্যর বক্তব্য আমি একটু কোট করি আপনাকে। উনি হচ্ছে ডেমরা যাত্রাবাড়ি কদমতলীর এমপি, ঢাকা 5 আসনের, ওনার নাম হচ্ছে কামাল হোসেন। তিনি বলেছেন, তেল শুধু মহান জাতীয় সংসদে, এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে, বাইরে তেল খুঁজে পাওয়া যাচ্ছে না। গত রাতে আমাকে 2টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমি তেল পাইনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণভোট বৈধ, গণভোট বৈধ হলে অবশ্যই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন, তা না হলে 180 দিন পর সংসদ অবৈধ হয়ে যাবে। আসলে এই সংসদ অবৈধ হয়ে যাবে না, সেই সুযোগ নয়। আমরা আমাদের কনস্টিটিউশন অনুসারে এখন যে আমরা যে কনস্টিটিউশনের আওতায় আছি, এখানে সংকটটা বেজেছে একটা জায়গায়। আপনি দেখবেন আজকে এনসিপি বা জামাত ইসলাম বলছে, জামাত ইসলাম একদিকে বলে, আবার এনসিপিটা বিশেষ করে এটা বলে, নাগরিক পার্টি, যে আমরা একটা বিপ্লবের মাধ্যমে নতুন একটা প্রত্যাশা আমাদের মধ্যে জন্ম নিয়েছে। কিন্তু আপনার সংকটটা তৈরি হয়েছে, আপনি কিন্তু কনস্টিটিউশনের বাইরে যান নাই। কিন্তু 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন ঘটেছে, তখন কিন্তু বিরাট একটা সুযোগ ছিল এটা জাতীয় সরকার করা, অথবা একটা বিপ্লবী সরকার করে সংবিধানকে সাসপেন্ড করা, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। আপনি দেখবেন এই সংবিধানের কাঠামোতেই এই যারা এখন বলে সংবিধান মানে না বা সংবিধান অকার্যকর, তারাই কিন্তু এই সংবিধানের মেনেই কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। অর্থাৎ নিজেদের কথার মধ্যে একটা দ্বিচারিতা আছে। আপনি যদি সংবিধান না মানেন, তাহলে আসিফ সাহেব, ওই যে নাহিদ ইসলাম, অথবা আরেকজন মাহফুজ আলম, তারা কোন সংবিধানের আলোকে শপথ নিয়েছে? ওনাদের কি উপায় ছিল? যেটি বলা হয় যে জাতীয় শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা শপথ কেন ছিল না? কেউ তখন সাপোর্ট দিতেন? তখন না, সাপোর্টের ব্যাপার, তখন তাদের কোনো সিদ্ধান্তের ব্যাপারে কেউ দ্বিমত করার মতো কোনো সেই বাস্তব পরিবেশ ছিল না। আপনাকে আমি নাহিদ ইসলামের বক্তব্য, ইনুস সাহেবের বক্তব্য আমি একটু কোট করি, প্লিজ। ইনুস বলেছে, আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা। তাহলে এটাকে ছাত্ররা এই অথরিটি কে দিয়েছে? আপনারা পলিটিক্যাল পার্টিগুলো, জনগণ, আন্দোলনের যে একটা শক্তি, তাদের যে একটা কর্তৃত্ব ছিল, সেইটার বলে তারা দিয়েছে। এক, তারপর নাহিদ ইসলাম আবার কি বলেছে, কারা কারা উপদেষ্টা হবে, তারা একটা 4-5 জনের একটা লিস্ট তারা বলেছে। আপনি নিশ্চয় পত্রিকা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আবার অন্যান্য রাজনৈতিক দলগুলোও তালিকা দিয়েছে। না, আমি বলি না, বলছে বিএনপি দিয়েছে, জামাত দিয়েছে। এটা আমি কোনটা আপনার যেটা ডকুমেন্টারি আপনি সেটা বলবেন। জি, প্লিজ। ইন্টারনাল পর্দার অন্তরালে অনেক কিছু হতে পারে। না, অন দ্য রেকর্ড বলেছে তারা। হ্যাঁ, আর রেকর্ড বলেছে নাহিদ ইসলাম যে মিস্টার এই যে এই নামগুলি এরা কারা কারা উপদেষ্টা এটা ঠিক করেছে। তো তাদের চিফ উপদেষ্টা বানানোর সক্ষমতা আছে, উপদেষ্টা বানানোর সক্ষমতা আছে। তো সংবিধান সাসপেন্ড করে বিপ্লবী সরকার গঠন করার ক্ষমতা ছিল না? অবশ্যই ছিল, করে নাই কেন তারা? এই কাঠামোরা এখন আপনি একদিকে সংবিধান মানবেন, সংবিধানের আওতা থাকবেন, এই সুযোগে বিএনপি নিচ্ছে আর কি। না, সুযোগ না এটা। আমরা কি বলি, আমরা দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে যে কথাটি বলা হচ্ছে যে দীর্ঘ 15 থেকে 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, হাসিনা আমাদেরকে অগণতান্ত্রিকভাবে সংবিধানের বাইরে যে অনেক প্রস্তাব দিয়েছিল না? 2014-তে বলেছিল, আসেন আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ কি কি লাগে আমরা দেই। এরকম আমরা তো একটা কথা বলেছি, সংবিধানের কাঠামোর বাইরে আমরা যাব না।
যার কারণে কিন্তু আমাদের এত লোক গুম হয়েছে, হত্যা হয়েছে, বেগম খালেদা জিয়া জেল কেটেছে, তারেক রহমানের নির্বাসনে ছিল। এই ঘটনা কেন? সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য বা সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকার জন্যই তো। এখন কেন এরা বলে যে বিএনপি সংবিধান ভায়োলেশন করছে? এক, আপনাকে বলি কিছু কিছু কথা আছে স্ববিরোধিতা। জি প্লিজ। আপনি ঐক্যমত কমিশন, জি ঐক্যমত কমিশন তো সাংবিধানিক কাঠামোর বিষয় ভিতরে তো হয়নি, এটা হলো রাজনৈতিক দলগুলির একটা বোঝাপড়ার দলিল, এই তো। সেখানে আপনি 84টা বিষয়ে ঐক্যমত হয়েছে, সেখানে 30টি বিষয় 84টি বিষয় আপনি মেনে নিয়েছেন সবাই, এর মধ্যে 30টি বিষয়ে সর্বসম্মতিক্রমে মানে সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত বিএনপি কিন্তু স্টিক আছে ওই 30টার ব্যাপারে কোনো কথা নেই। বিএনপি বলছে আমরা যে কোনো মূল্যের বিনিময়ে বাস্তবায়ন করব, কিন্তু দেখেন বাকিগুলির মধ্যে কোনোটা বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, কোনোটা জামাত ইসলামের আছে, কোনো অন্যান্য দলগুলি আছে। এবং সেখানে দেখবেন একটা নোটে লেখা আছে যে রাজনৈতিক দলগুলি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ করতে পারবে এবং জনগণ যে ম্যান্ডেট দেবে সেই অনুসারে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো একই সনদে আপনি একদিকে বলছেন বাস্তবায়ন করবেন, আরেকদিকে বলছেন নোট অফ ডিসেন্টকেও আপনি গুরুত্ব দেবেন। এই যে একটা পারস্পরিক দ্বন্দ্ব, এটা তো আপনারা ইচ্ছা করে সৃষ্টি করেছেন। এক, দ্বিতীয়ত আরেক জায়গায় দেখেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনি 133টা অর্ডিন্যান্স জারি করলেন, তাহলে হয় জুলাই সনদে আপনি আদেশ জারি করলেন কেন, অর্ডার দিলেন কেন? আপনি কি জানেন না 1973 সালে যখন সংবিধান গৃহীত হয় আমাদের, তখন 16ই ডিসেম্বর গৃহীত, তখনই রাষ্ট্রপতির আদেশকে রহিত করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি আর আদেশ দেওয়ার কোনো সক্ষমতা নেই। তাহলে কোন ক্ষমতা বলে উনি আদেশটা দিলেন? এটা তো অ্যাবসলিউটলি ইলিগ্যাল। এই বিতর্ক সে সময় হয়েছিল না একবার? হয়েছে, যার জন্য বিএনপি নোট অফ ডিসেন্ট। শুধু তাই না, আমি মেনে নিলাম যে এইগুলো রাজনৈতিক মধ্যে দ্বিমত ছিল। আপনি যে জুলাই সনদে যে স্বাক্ষর করেছেন, আপনি যখন জুলাই সনদটা প্রকাশিত হয়েছে তখন নোট অফ ডিসেন্ট ছিল, ওই নোট অফ ডিসেন্ট অবস্থায় বিএনপি কিন্তু স্বাক্ষর করেছে। আপনি যখন জুলাই আদেশ দিলেন তখন নোট অফ ডিসেন্টের কোনো অস্তিত্ব নাই এবং উল্লেখও করলেন আপনি। ঠিক আছে, বুঝে নিলাম যে আপনি রাজনৈতিক একটা কৌশল অবলম্বন করেছেন, কিন্তু আপনি প্রশ্ন করেন যে 4টি প্রশ্ন করা হয়েছে, 3টাতে আছে এই আমরা এই বাস্তবায়ন করবো, এই করবো। 4 নাম্বারটা আপনি দেখেন আপনার কাছে যদি থেকে থাকে, 4 নম্বরে কি বলেছে? রাজনৈতিক দলগুলিতে ওই যে নোট অফ ডিসেন্টে দিয়েছে সেই অনুসারে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে আপনি কোনটা মেনে নেবেন? ওই কিছু স্পেসিফিক করে দিছে এগুলো মানতেই হবে, আর কিছু জিনিস না কি আপনারা মেনেছেন? কোনটা? অবশ্যই মানবো আমরা। না মানেন না। আরে আমরা তো সংবিধান অ্যামেন্ডমেন্ট তো শুরু হয়নি, আপনি এখন অর্ডিন্যান্সগুলি আমি আইনে পরিণত করেছি যাতে অবৈধ না হয়ে যায়। আমার তো দেখবেন এই সংসদ শুরু হয়েছে, এখন আমার কেয়ারটেকার বিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা, উচ্চ কক্ষ, আর্টিকেল 70, অন্যান্য যে 30টি ঐক্যমত হয়েছে, প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল বিল আনতে হবে সংসদে। তো বিএনপি মানে নেই, আপনি এখন কিভাবে বলেন? এগুলি বিল আসবে, আলোচনা হবে, পাশ হবে, তখন আপনি দেখবেন জুলাই সনদটা বাস্তবায়ন কিভাবে হয়। ওকে, আমরা জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হয় সেই প্রক্রিয়াটি নিয়ে একটু জানবো। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের স্বাগত জানাচ্ছি মুকসিমুল হাসান। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ABM মোশাররফ হোসেন MP, আশরাফ কায়সার সিনিয়র সাংবাদিক এবং মোহাম্মদ ডক্টর আব্দুল মান্নান, জামাত নেতা। মান্নান ভাই, আপনার কাছে যে প্রশ্নটা একটু করতে চাই, আপনি আগেই কথা বলতে চেয়েছিলেন, সে উত্তরগুলো দিবেন, সাথে একটা প্রশ্ন করে যাই। আজকে জামাতের আমির তিনি বলেছেন আগামীকাল বৃহস্পতিবার 11 দলীয় ঐক্যের বৈঠক আছে। আমিরে জামাত বলেছেন যে আন্দোলন শুরু হয়ে গেছে ধাপে ধাপে তা সফলতার দিকে নিয়ে যেতে হবে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি একটু আগে বলছিলেন যে এখনো ইনডোরে আছে, তো আসলে আপনার এই আন্দোলনটার কালকে কি সিদ্ধান্ত আসতে পারে, কীরকম আন্দোলনে যেতে চাচ্ছেন আপনারা? ঠিক আছে, ধন্যবাদ। দেখেন, আগে আপনার প্রশ্নটারই উত্তর দেন, আমি আমার বক্তব্যে যেতে চাই। আন্দোলন সংগ্রাম বলেন বা পরিবর্তন বলেন, দাবি মানতে বাধ্য করার যে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলো যেটা বাংলাদেশের রাজনীতিতে বৈধ, অ্যালাউ, সেগুলো আমরা ধাপে ধাপে করব। এবং সেই ধাপে ধাপে করতে করতে সরকার যদি দাবি মেনে নেয়, তাহলে তো সেই জায়গা থেকে আবার একটা পিসফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। আমরা আশা করি সরকার অতদূর পর্যন্ত যাওয়ার আগেই সেই এগুলো জনগণের দাবিগুলো মেনে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের যেন ধাপে ধাপে অনেক পয়েন্ট অফ নো রিটার্নে না যেতে হয়, এই বিষয়গুলো সরকারকে বোঝা উচিত। কারণ বাংলাদেশে আমরা দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের পরে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে একটা জায়গায় বসেছি। সেই জায়গায় এত দ্রুত জনগণের ভিতরে
রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভক্তি হোক, এটা কেউই চায় না। আগামী দিনে বাংলাদেশে যদি ভালো ইনভেস্টমেন্ট না হয়, আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি সবাই মিলে যদি আমরা চাঙ্গা করতে না পারি, এবং গ্লোবাল পার্সপেক্টিভে যে জায়গায় তেল সংকট থেকে শুরু করে নিয়ে দেশের যে ক্রাইসিস শুরু হচ্ছে, কে কোন দলের রাজনীতি করি, কে কোন মার্কা, এটা দেখার কোনো টাইম নেই। দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতিতে চলে যাবে, মন্ত্রী এমপিদের জামা খুলে নেবে মানুষ, বুঝতে পেরেছেন? এগুলো যে কোনো পরিচয় দিলে এটা মানে মানবে না। এখানে সেটা সরকারি দল হোক আর এমপি হোক, যেই হোক, যে দলেরই হোক, আমরা যতই নীতি কথা শোনাই, জনগণ যদি স্বস্তিতে থাকতে না পারে, সেই জায়গায় জনগণ কিন্তু এটা মানবে না। এই জন্য আমি মনে করি সরকারের ব্যাপারে ব্যবস্থা নেবে। আর ভাই যে কথাগুলো বলছিলেন যে ভাইরা কোনো সময় সংবিধানের বাইরে যেতে চান না, ভাইরা অনেকবার সংবিধানের বাইরে গিয়েছেন, ইতিমধ্যেই গিয়েছেন। আমি আপনাকে বলি যে যিনি বর্তমান আইনমন্ত্রী, তিনি তো অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি কয় তারিখে নিয়োগ পেলেন, কোন ক্ষমতা বলে, কোন সাংবিধানিক অধিকারে তিনি সে সময় আইনমন্ত্রী হিসেবে ওনার নিয়োগ হয়েছে, এটা আমার কাছে জানতে চাই। তারেক রহমান সাহেব আইনমন্ত্রী না অ্যাটর্নি জেনারেল কোনটা? অ্যাটর্নি জেনারেল, যিনি এখন আইনমন্ত্রী। কোন নিয়োগটা নিয়ে প্রশ্ন? আইনমন্ত্রী হয়নি, অ্যাটর্নি জেনারেল হিসেবে আচ্ছা। নিয়োগের যে বিষয়টা ছিল, তখন যে উনি অ্যাটর্নি জেনারেল, সংবিধানের কোন বলে কিভাবে উনি হয়েছিলেন। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের মাজলুম একজন সম্পাদক মাহমুদুর রহমান, তিনি এসেছিলেন অভ্যুত্থান পরবর্তীতে এসে, তিনি কিন্তু জেলখানায় তাকে যেতে হয়েছে, আদালত তাকে জেলখানায় দিয়ে তারপরে তিনি প্রসিডিউর মেনটেন করে সাংবিধানিক নিয়ম রক্ষা করে তিনি কিন্তু জামিনটা পেয়েছেন। ম্যাডাম জিয়াকে আমরা কোন সাংবিধানিক ক্ষমতা বলে বের করে নিয়ে আসলাম? আমরা তারেক রহমান সাহেব এবং ডাক্তার জোবেদা তার স্ত্রী, তারা কিভাবে, কোথায় আত্মসমর্পণ করে, কিভাবে তারা কোন সাংবিধানিক ক্ষমতা বলে এখানে আসলো? এরপরে হচ্ছে বিএনপি গণভোটের যে প্রস্তাবনা দিয়েছে, এটা কিন্তু সালাউদ্দিন সাহেবই দিয়েছে, যে এটা যদি আমরা করতে চাই তাহলে গণভোট লাগবে, এবং গণভোট আগে হবে না পরে হবে এটা নিয়ে বিএনপি প্রস্তাব করেছে, একই দিনে হবে। সেই গণভোটটাকে যদি এখন আপনি সংবিধান আর আইনি মার পাচ্ছে কি করতে পারেন, মানে এটা ফেলাই দেন, তাহলে এটা হবে না। এই জন্য সালাউদ্দিন সাহেব যে কথাটা বক্তব্য দিয়েছেন, আমি মনে করি ওনার এই বক্তব্যটা যে ফ্যাক্টাম ভ্যালিড। এই ফ্যাক্টাম ভ্যালিডটা কি? ফ্যাক্টাম ভ্যালিডটা হচ্ছে যে জিনিসটা অবৈধ, কিন্তু ঘটনা তো ঘটে গেছে, এখন কি করা? এটা আমাদের শিশির মনের একটা সেমিনারে বক্তব্য দিতে যে বললেন যে তার এক্সাম্পলটা হচ্ছে এরকম যে একটা মেয়ের বিয়ের জন্য বয়স লাগে 18, ছেলের লাগে 21 বা 22। তো এখন 2টা ছেলে মেয়ে তারা অ্যাগ্রিড করে 15 বছর আর 17 বছর বয়সে বিয়ে করে ফেলেছে, এবং সমাজের লোকরা দাওয়াতও খেয়েছে, আত্মীয় স্বজনরা। ইন দি মিন টাইম কি হয়ে গেছে, ছেলে মেয়েও জন্ম নিয়ে নিছে। এখন আপনি বলছেন যে এটা সাংবিধানিক হয়নি, তাহলে এটা কি হয়ে গেছে? সমাজে ফ্যাক্টাম ভ্যালিড বলে এটাকে, এটা আপনাকে মেনে নিতেই হবে। তার বয়সের সাংবিধানিক যাই লেখা থাকুক না কেন, এটা বৈধ। তার মানে হচ্ছে আমরা সবাই ঐক্যমত হয়ে এই ভোট দিয়েছি। তারেক রহমান প্রধানমন্ত্রী, উনিও ভোট চেয়েছেন, উনি এখনো পর্যন্ত বলেন নাই এটা অবৈধ ছিল, সাংবাদিক না থাকার কারণে। আমি তখন মুখে যা বলেছি, কিন্তু আমি কিন্তু ভোট দেই নাই, তা কিন্তু প্রধানমন্ত্রী বলে নাই, আজও পর্যন্ত জাতিকে জানায় নাই। বিএনপির কোনো নেতারাও কিন্তু বলে নাই যে আমরা কেউ গণভোটে দেই নাই। তারা সবাই এই না দেয় নাই, মানে আমরা দিয়েছি, অর্থাৎ না দিয়েছি এই কথা কিন্তু কেউ বলছে না। তাহলে এটার থেকে প্রমাণ করে যে বিএনপি এবং তার সাথে যতগুলো দল ছিল তারা মিলেই কিন্তু এই ভোট দিয়েছে, যার কারণে ভোটটা তো 70% হয়েছে। না হলে তো এটা আরও অনেক কম হতো। বিএনপি যদি এখানে কি দিত, মানে না ভোট দিত, তাহলে কি হতো? এটা হচ্ছে 20% হতো, মানে ভোট কি হতো, মানে এখানেই ব্যর্থ হয়ে যেত, পাশই হইতো না, এটা মেজরিটি পাইতো না, তাহলে আমরা ওখানেই কিন্তু শেষ হয়ে যেতে পারতাম। তাহলে আমাদের ভুল হোক আর ত্রুটি থাকুক, সেই ত্রুটিটা তো এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে আমরা সংস্কারটা চাই, এই সংস্কারটা আমাদের অপরিহার্য। কাজেই আমাদেরকে অপারেশন থিয়েটারে রুগী চলে গেছে, এখন আমাদের এই অপারেশন করতে হবে। অপারেশন প্রক্রিয়ায় 2-1 জায়গায় ভুল ত্রুটি থেকে যেতে পারে। রুগী বাঁচাতে হলে, বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যেতে হলে এবং বাংলাদেশের অর্থনীতিকে স্টেবল করতে হলে আমাদেরকে এই জায়গায় এই ফ্যাক্টাম ভ্যালিড হিসেবে প্রধান মানে স্বরাষ্ট্র মন্ত্রী যেটা বলেছেন, এটা তিনি একটা ইঙ্গিত করেছেন যে এখানে আমাদের ফিরে আসার সুযোগ আছে, রাজনীতিবিদরা সেটা ফিরে আসবেন। আমাদের একজন সংসদ সদস্য আজকে বলেছেন যে 180 দিনের ভিতরে এটার সুযোগ রয়ে গেছে, আপনারা মানে সংস্কার পরিষদের সভা ডেকে এটা বাস্তবায়ন করেন। আমি মনে করি শুধুমাত্র সংবিধানের দোহাই দিয়ে এখানে জনগণের হাত থেকে
বাঁচা যাবে না। জনগণ সংবিধান কি লেখা আছে না আছে এত কিছু বুঝতে চায় না। জনগণ দেশের উন্নয়ন চায়, সংস্কার চায়, দেশের পরিবর্তন চায়। ওকে, আমি একটু আশরাফ কায়সার ভাই আপনাকে বাংলাদেশের প্রধান দুইজন নেতার দুইটা বক্তব্য কোট করি। প্রথমে হচ্ছে জামাত আমির বলেছেন যে বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে, আর গতকালকে তারেক রহমান বলেছেন স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপর ভর করেছে। মানে একটু মানে বক্তব্য, সবাই তো ভূতের দোহাই দিচ্ছে, আসলে বিষয়টা কি, আমাদের ভূতে ধরলো কিনা জনগণের? দেখুন, আমরা একে অন্যকে ঘায়াল করতে গিয়ে ফ্যাসিবাদী শক্তিকে শক্তিশালী করছি এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাকে ত্বরান্বিত করছি। মানে এই দায় কিন্তু এই দলগুলোর নিতে হবে। কারণ হচ্ছে যে ইতিহাসে দেখা যাবে যে আওয়ামী লীগ বলে দলটি হয়তো মুসলিম লীগ হয়ে বিলীন হয়ে যাওয়ার কথা ছিল যদি আপনি ইতিবাচক রাজনীতি করতেন, যদি আপনি রাষ্ট্রের সংস্কার করতেন, যদি আপনি এই একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে আপনি জনগণের দিকে তাকিয়ে এটি করতেন। দেখুন, গণভোটটি যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে এখন বাস্তবায়নটিও তো তার করতে হবে। সেই জায়গাটিতে আমরা বারবার যেটি দেখছি যে এক স্টেপ করে আগাচ্ছি, 2 স্টেপ করে পেছাচ্ছি। এইভাবে কিন্তু দেশ চলবে না। আজকে মানুষের যে সমস্যা, এই যে আপনার এনার্জির ক্রাইসিস, জ্বালানির সংকট, আপনি পার্লামেন্টে কোনো ডিটেল আলোচনা শুনেছেন? পার্লামেন্টে 52 ঘন্টা আলোচনা হচ্ছে ওই রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে, তার ভাষণ নিয়ে। কাজেই আমাদের দেখুন, মানুষের আশা আকাঙ্ক্ষা আর জাতীয় সংসদের অধিবেশন এটি কিন্তু মিলছে না। এবং আপনি যদি স্বাস্থ্যক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, এই যে প্রতিদিন বাচ্চারা মারা যাচ্ছে হামের টিকার কারণে, সেটি নিয়ে সংসদে আপনি কোনো আলোচনা করেছেন? আমি তো সেটি শুনছি না। তার মানে জাতীয় সংসদ যদি তার সংশোধন কিংবা সংস্কার কিংবা সংবিধান কিংবা সংবিধানের বাইরে এই তর্কেই আপনার সময় ব্যয় করতে থাকে, তাহলে আপনাকে যারা ভোট দিয়েছে, পার্লামেন্টে পাঠিয়েছে, তাদের জীবনযাপনের সাথে আপনার কোনো সম্পর্ক থাকলো না। এটি কিন্তু একটি জনবিচ্ছিন্ন রাজনীতির মতোই দেখাচ্ছে। এই জায়গা থেকে তাদেরকে দ্রুত, দেখুন আপনি শুরুতে জিজ্ঞেস করেছিলেন যে রাজপথে যাওয়ার সময় হয়ে গেছে কিনা বা বিকল্প ছিল কিনা। আমার কিন্তু মনে হয় না। কারণ আমরা যদি আবার সেই পুরনো রাজনীতিতে হাঁটি, তাতে শোনেন যে হাঁটবে তার পাও পড়তে পারে। এটি শুধুমাত্র আমি সরকারের দলকে বেকায়দায় ফেলার জন্য করলাম। কাজেই আমাদেরকে বুঝতে হবে যে পার্লামেন্টই আমাদের বিতর্কের জায়গা, সেখানে দাবি আদায় করতে হবে। সেই আপনার বক্তব্য কিন্তু কোটি মানুষ শুনতে পাচ্ছে, জনমত কিন্তু এইভাবেই তৈরি হয়। আমরা যদি 5ই আগস্ট থেকে না শিখে থাকি সাধারণ জনগণের ক্ষমতা কতটা, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি। ওকে, আমি একটু মোশাররফ ভাই, আমরা আর একটু আলোচনায় যাবে, তার আগে একটু মান্নান ভাই যে প্রশ্নটা করেছেন, 3টা প্রশ্ন করেছে, একটা উত্তর আমিই দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে খালেদা জিয়া কোন সংবিধানের ধারায় কোন আইনের বলে, এটা জনগণের অভিপ্রায় ছিল, সবারই ছিল, সেখান থেকে আসছে আমরা জানি। তারেক রহমানের ব্যাপারটি এবং জোবায়দা রহমান তারা কিভাবে এসছে বা তাদের মামলা থেকে আমি জানি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আসছে। কিন্তু যে প্রশ্নটির উত্তর একটু তারও প্রশ্ন, আমিও ওনার ওই প্রশ্নটির উত্তর যে অ্যাটর্নি জেনারেল তিনি আসলে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় কে? আপনি শেখ হাসিনা চলে যাওয়ার পর প্রাইম মিনিস্টার চলে গেলেন, সংসদ ডিজলভ হয়ে গেল, একজন কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান আইন রয়ে গেল, উনি নিয়োগ দিয়েছে, উনি বলতে পারবে এখন উনি কোন প্রেক্ষাপটে কেন কিভাবে নিয়োগ দিলেন। সরকারই তো ছিল না, আর সরকার দেশ তো ছিল, আমার রাষ্ট্রপতি ছিল। সরকার একটা জিনিস আর রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস। আর অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইনজীবী, সে কিন্তু কোনো গভর্নমেন্টের না। তা হোক, আপনি মান্নান ভাই আপনাকে এটা বুঝতে হবে, উনি হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। হ্যাঁ, আইন কর্মকর্তা। সুতরাং সেটাই অবৈধভাবে না, রাষ্ট্রপতি দেওয়ার সেই এবং এখনো যদি কোনো অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় সেটা রাষ্ট্রপতিই দেবে। তো সুতরাং কেন আইনের কোনো ব্যর্থ হইতে বলে আমি মনে করি না। তারপর আরেকটা প্রশ্ন তাহলে তারেক রহমানের মামলা কিভাবে গেলে? এটা আমি বলেই দিলাম না, তারেক রহমানের মামলা এখানে ভ্যালিড। তারেক রহমান শুধু একা না, এই মামলায় অনেক আসামি আছে, এই অন্য আসামিরাই বিরুদ্ধে আপিল করেছে। তো সেখানে যে আপিলটা যখন আদালতে অ্যাকসেপ্ট হয়েছে এবং রায় হয়েছে, সেই অ্যাডভান্টেজ তো তারেক রহমান পেয়েছে। এবং প্রত্যেকটি মামলা তারেক রহমানের সাথে অন্যরা আসামি আছে, তারা সবাই আপিল করেছে, ওই অ্যাডভান্টেজ তারেক রহমান পেয়েছে। কারণ তারে আইনগতভাবে কোনো সুবিধা দেওয়া হয়েছে এটা বলার কোনো সুযোগ নেই।
সুতরাং এটা প্রত্যেকটি আইনের কাঠামোর মধ্যে দিয়ে এটা চলেছে। আপনি একটু আগে একটি কথা বলছিলেন যে যেগুলো জুলাই সনদে যেগুলো অন্তর্ভুক্ত হয়েছে বা যে বিষয়গুলোতে আপনারা সিগনেচার করেছেন সেগুলো সবই পালন করবে, এটি প্রধানমন্ত্রীও বলেছেন, এটি সালাউদ্দিন আহমেদও বলেছেন। এখন এইগুলো আসলে কবে নাগাদ হবে? বিশেষ করে আপনার যে গুমের যেটি বলা হয়েছে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের ভিতরে এটা ইনক্লুড হয়েছে, গুমের ব্যাপারে নতুন করে কোনো আইন বা বিল সংসদে উত্থাপিত আপনি হবে দেখেন, কিনা, এবং যেটি বলা হয়েছিল যে আপনার মানবাধিকার কমিশন চারটা আইন নিয়ে আমি এগুলো আসলে কবে আসবে? আমি একটু কথা বলি। হ্যাঁ, মানবাধিকার কমিশনের সদস্যরাও খোলা চিঠি বিরোধী দিয়েছে। দল থেকে একটা প্রচারণা চালানো হচ্ছে বা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে আইনগুলি বাতিল করে দেওয়া হয়েছে, এর কোনো কার্যকারিতা নেই। অরিজিনাল একটা আইনও বাতিল নয়, একে রহিত করা হয়েছে সংসদের ভাষায় বলে। এরা বলেছে আপাতত এগুলি আমরা তুলছি না, নোট অফ ডিসেন্ট আছে, আমরা খুব শীঘ্রই, এবং কি বলেছে আমাদের আইনমন্ত্রীর বক্তব্য যদি আপনি সংসদে শোনেন, 4টা ক্যাটাগরি বলেছে। আমরা সংসদ, সরকারি দল, বিরোধী দল, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ যারা আছে তারা, এবং সমাজে অন্য যারা সুশীল সমাজ আছে যারা এই ব্যাপারে আগ্রহী, তাদেরকে নিয়ে অধিকতর যাচাই বাছাই করে খুব শীঘ্রই ভুল তথ্য দিয়ে এটা ছাড়া হয়েছে, যার কারণে মানবাধিকার কমিশন কিন্তু স্টেটমেন্ট দিতে বাধ্য আমি হয়েছে। বলছি সংসদে আইনমন্ত্রী এইটা ভুল তথ্য এরপর দিয়েছে। আমি বলছি যার কারণে জনগণ তো এটা না আমি বলি প্রতারিত হয়েছে। তারা যেইটা মানবাধিকার কমিশন করেছে সেইটা বলেছে তারা যেই হুবহু যেটা দিয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময় সেটা বাস্তবায়ন হয় না বলে তারা পদত্যাগ করেছে, তাহলে অন্য কোনো কারণ। এখন আপনি দেখেন যে বিএনপি যে কমিটমেন্ট করেছে জাতীয় সংসদে যে আমরা খুব শীঘ্রই এটা, এবং বলে এই অধিবেশনে অনেকগুলি হবে, এখনো তো অধিবেশন আজকে মানে আরো 15 দিন চিফ হুইপ অধিবেশন এটা বলেছেন, এটা বাস্তবতায় কতটুকু আসবে আমরা আপনি সেটাই দেখেন এখানে তো আজকে আপনি বলছেন যে পার্লামেন্টের বয়স 1 মাসও হয়নি, সরকারের বয়স হয়তো আজকে 55 দিন, আপনি তো আরো 5 বছর আছে, আপনি তো কথা বলার মতো সুযোগ আপনার আছে। যদি বিএনপি সরকার গভর্নমেন্ট যদি না রাখে তাহলে তো আপনি বলার সুযোগ পাবেন, কিন্তু এখনই যদি আপনি আন্দোলন করে এই টোটাল আন্দোলনের যে কৃতিত্বটাকে আপনি যদি নস্যাৎ করতে চান বা জনগণের অর্জনটাকে আপনি নস্যাৎ করতে চান, তো এইটার তো একটা নেগেটিভ ইম্প্যাক্টও হতে পারে। কারণ জনগণ কিন্তু আমরা একটু আপনাকে ছোট বলতেছি- জানার ভাইয়ের কাছে, ভাইয়ের আলোচনায় হ্যাঁ, চলুন। বলেন। সেখানে হচ্ছে যে আপনাদের 31 দফার 1 নাম্বারেই ছিল কিন্তু এই সংস্কার। আমি বলি- তাহলে সেটাকেই যদি না আপনারা না এত স্লোলি আগান, আমি একটু বলি না, মানে সংস্কার কিভাবে হয়? হ্যাঁ, সংস্কারের প্রক্রিয়া অ্যামেন্ডমেন্টের তো মাধ্যমেই তো হয়, রয়েছেই। বাস্তবায়নের মাধ্যমে। এই যেমন আপনারা কিছু কথা বলেন যে এখন আমি একটু ভাই ক্ষমতা আমার ছাড়া- প্লিজ একটু কথাগুলো আচ্ছা, তার শুনলে তো মান্নান ভাই, আপনি মান্নান বলেন। ভাই, মোশাররফ ভাই একটু বলুন। হ্যাঁ, আপনারা একটা কথা বলেন যে শেখ হাসিনা এমন কিছু কাজ করেছে এগুলিকে জীবনে চেঞ্জ করা যাবে না, সংবিধান এই যে চেঞ্জ করে যাবে না, এইটাই তো অগণতান্ত্রিক, এইটাই তো স্বৈরাচারী, এইটাই তো ফ্যাসিস্ট। কিন্তু আমরা কি তার সেই ফ্যাসিস্টটা মানবো? আর্টিকেল 7-এর কথা আপনারা প্রায় উদাহরণ দেন যে আর্টিকেল 7 কি আছে, জনগণ ক্ষমতার মালিক, এই তো উনি 7-এর এ বি মানে ক খ গ করেছে, একটা করেছে তাদের ওই যে জাতির ভিতর মানে চেঞ্জ করতে পারবে না জীবনে কেউ, আরো একটা করেছে যে খ বা ইসে যে কিছু কিছু অনুচ্ছেদ আছে যেগুলো কোনোভাবেই চেঞ্জ হবে না। এটা হয় কোনোদিন পৃথিবীতে এমন সংবিধান দেখাতে পারবেন যে এই নিয়ম চলে। আরেকটা করেছে কি আপনি দেখবেন যে এই কেয়ারটেকার ব্যবস্থার জায়গায় কি করেছে, এটা আর্টিকেল 7-3 ওখানে বলেছে প্রধানমন্ত্রী আপনি কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে, লিখেছে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত এই প্রধানমন্ত্রী তার দায়িত্বভার অব্যাহত রাখিবেন, কোনো আইন দ্বারা ব্যাহত করা। তা যদি কোনো কারণে ধরেন আপনার 20 বছর ইলেকশন হইল না, 30 বছর হইল না, 50 বছর হইল না, তো প্রাইম মিনিস্টার কি আজীবন থাকবে? তা আমরা কি এই যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করেছে এটা আমরা মেনে নেব? এটা ডেমোক্রেসি? বরং আমরা মনে করি অনেকটা আপনারা শেখ হাসিনার সুরে কথা বলছেন, সংবিধান চেঞ্জ করা যাবে না, এটা স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। না, আপনারা Okay, বলেন যে মান্নান আমরা ভাই, মান্নান ভাই। এইভাবে বরং পরিবর্তনটা করছি। এখানে আশরাফ ভাই আছে, এখানে একটা সংকট আমাদের তৈরি হয়েছে, এইটা একদিন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি আমাকে সবাইকে জবাব দিতে হবে। নিয়ম হলো পৃথিবীতে আপনি যে কোনো দেশে দেখেন গণভোট হয় সিদ্ধান্ত হওয়ার পর, অ্যামেন্ডমেন্ট হওয়ার পর জনগণ আপনাকে এটা সমর্থন করে কিনা, বরং আপনি এবার অ্যাডভান্স গণভোটের আয়োজন করেছেন, যেটা নিয়ে প্রশ্ন আগামীতে তুলতে পারে। কারণ আপনি যেইটা বই গণভোট নিয়েছেন যদি কোনো কারণে তার একটু ব্যত্যয় ঘটে তাহলে আপনাকে জনগণের সাথে তো আপনি প্রতারিত করেছেন। সুতরাং নিয়ম হলো পৃথিবী ওয়ার্ল্ডে আপনি যেথায় দেখেন মানে সিদ্ধান্ত হওয়ার পর কিন্তু গণভোট হয়, এবার বাংলাদেশে কিন্তু অ্যাডভান্স হয়েছে। ওকে, মান্নান ভাই, আপনি অনেকগুলো কথা বলতেও চাচ্ছিলেন, আমি একটু বলছিলাম যে পরেই বলবেন, সাথে একটু প্রশ্ন করে দিই যে আপনারা কেন বিএনপির পরে এই সংস্কারের আস্থা রাখতে পারছেন? আসলে আর কি কোনো উপায় আছে আস্থা রাখা ছাড়া? ঠিক আছে, এখানে অনেকগুলো ব্যাপার রয়ে গেছে ইতিপূর্বে। আসলে চুন খেয়ে যদি আপনার গাল পুড়ে যায় তাহলে দই দেখলে তো ভয় করবে, এটাই অত্যন্ত স্বাভাবিক।
বাংলাদেশের রাজনীতির ইতিহাস যেটা পর্যালোচনা করলে দেখা যায় বিএনপি অনেক কিছু মানছে, কিন্তু অনেক মূল্য দিয়ে অনেক ঘোলা করে তারপরেই সেটা মানছে। যেরকম এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপি মানে নাই, মানাতে হয়েছে বিএনপিকে, এবং একটা যেন নির্বাচন দিয়ে 15 দিনের একটা সরকার গঠন করে জাস্ট শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারটা পাশ করে দিয়ে বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। বিএনপি কিন্তু এই জিনিসটা আগে করে ফেললে জনগণের অভিপ্রায় বাস্তবায়ন হয়ে যেত, জনগণ এতটা লোজার হতো না, বিএনপির ইমেজ সংকট হতো না। আজকে যেটা হচ্ছে সেটা যদি এক পর্যায়ে যে আবার বিএনপির দেরির কারণে, লেট হওয়ার কারণে বিশ্বাস অবিশ্বাসের ধারাটা কিন্তু মানে এখানে তৈরি হয়েছে। কাজেই আমি মনে করি যে বিএনপি এই জায়গা থেকে আসতে পারে। আর গণভোট নিয়ে যেটা ভাই বলছেন, আমি মনে করি যে জনগণের ওই আকাঙ্ক্ষার জায়গা এবং বিশ্বাসের জায়গা স্ট্রং না থাকার কারণেই কিন্তু ক্ষমতাসীনরা যখন গণভোট করবে তখন সেই গণভোটের রায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে না ক্ষমতাসীনদের আকাঙ্ক্ষা পূরণ করবে, সেটা একটা বড় কোশ্চেন জনগণের ভিতরে রয়েছে, যেটা মাগুরার উপনির্বাচন এবং সম্প্রতি শেরপুর এবং বগুড়াতেও একবারে রিসেন্টলি সেটার প্রতিফলন হয়েছে। এই জন্য এই জায়গাগুলো ঠিকই আমাদের, আমি তো মনে করছি যে আগামী দিনে যে নির্বাচনগুলো হবে তা স্থানীয় নির্বাচন হোক আর যে কোনো নির্বাচন হোক, বিএনপি সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনের জনগণের অভিপ্রায় বাস্তবায়ন হবে বলে আমার কাছে মনে হয় না। তার আলামত ইতিমধ্যেই দেখা গিয়েছে। এই জন্য আমরা কিছু বাংলাদেশে কিন্তু ওই সময় সংকটটা তৈরি হয়েছিল কি দিয়ে, সংসদ বয়কট একটা কেস এসেছিল, সংসদ বয়কটের একটা কেস এসেছিল। সেই কেসটা যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট কি বলেছিল যে 90 দিন যখন পার হয়ে গেছে এখন আর কেউ কি নেই, মানে সংসদ সদস্য নেই, ওয়াটও বাদ হয়ে গেছে, তখন সংসদ কি হয়ে যায়, ভেঙে যায়। ওই জায়গায় যে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা দিতে সরকার কি হয়ে যায়, বাধ্য হয়ে যায়। এই জায়গায় আমি বলবো যে বাংলাদেশে এরকম সাংবিধানিক সংকট আর তৈরি না হোক। আমরা যেন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং দীর্ঘ সংস্কার আমাদের যে দরকার, এতগুলো শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে এই জায়গায় সংকটটা যেই না রেখে, বিএনপি চাইলে কিন্তু যে যতটুকু হয়েছে এরপরে বিএনপির প্ল্যানটা কি, বিএনপি কোনটা কিভাবে বাস্তবায়ন করতে চায়, জুলাই সনদ তো অক্ষরে অক্ষরে পালন করবে, এটা বিএনপি বারবার বলছে, সেটা বলুক জনগণের সামনে যে আমরা এইভাবে আছে, আমরা এইভাবে না করে আমরা এইভাবে করতে চাচ্ছি। জনগণের সামনে সেটা স্পষ্ট থাকলে কিন্তু জনগণ এটা চাইতো না। বিশেষ করে সাংবিধানিক ক্ষমতা, বিচার বিভাগ, তারপরে পিএসসি, দুদক, মানবাধিকার, এই যে মানে নিরপেক্ষ যে জায়গাগুলো জনগণের প্রয়োজন, সেই জায়গা বিএনপি ছাড়তে চায় না। বিএনপি এগুলো কুক্ষিগত করে রাখতে চায়। যদি ছাড়তেই চায় তাহলে শেষ দিকে এসে, ক্ষমতার শেষ দিকে এসে হয়তো তারা এটা করতে পারে, করতে যে পরবর্তীতে আমরা আসি আর না আসি আমরা এটা করে দিয়ে গেলাম। এবং একজন সংসদ সদস্য কিন্তু এটা বলেছেন যে আমরা যেটা করতেছি এর বেনিফিট আগামী দিনে তো আপনারা ক্ষমতায় আসবেন, আপনারাই পাবেন। তা আমরা সেই ক্ষমতার বেনিফিট আমরা পেতে চাই না। অনেক 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 ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি একটু আশরাফ কায়সার ভাই, আপনাকে যেটি শেষের দিকে সেই মান্নান ভাই বলছিলেন যে সাংবিধানিক সংকট যেন আর তৈরি না হয়, ইতিমধ্যে যে সংকটটা চলছে মনে হচ্ছে সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ভার্সাস গণভোট বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার ভার্সাস সংবিধান সংশোধন। এই ছোট্ট ছোট্ট জটিলতাগুলো কবে থামবে বলে আপনার মনে হয়? দেখুন, এগুলো রাজনৈতিক ইচ্ছার বিষয়। আপনি চাইলে 1 ঘন্টার মধ্যেও এই পুরো প্রক্রিয়ার সমাধান করে ফেলতে পারবেন, না চাইলে পুরো 5 বছর আপনি এই বিতর্ক চালাতে পারবেন এবং কেউ কেউ সংসদের কর্মঘণ্টা নষ্ট করে পাণ্ডিত্য দেখাতে পারবেন। বিরোধী দল মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বার ওয়াকআউট করতে পারবে এবং উত্তর গেটে স্থায়ী মঞ্চও তৈরি করতে পারবে। কিন্তু বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চাচ্ছে না। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরে এই রাজনীতি অত্যন্ত বেমানান। দেখুন, এখন আপনি যদি স্টেপ 1, 2, 3 করে না আগান, আপনি জুলাই সনদ কি করে বাস্তবায়ন করবেন? ধরে নিলাম আপনি আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ঠিক হয়, তাহলে তো গণভোট তাকে বাস্তবায়ন করতে হবে। আর গণভোটই তো আপনার মানে সার্বভৌম রায়, কাজে সেটি আপনি বাস্তবায়ন কি করে করবেন? আপনি তো সাংবিধানিক পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি, তাহলে নতুন কোনো কিছু আপনাকে বলতে হবে। সেটি দিয়ে আমরা তখন দেখতে পাবো 70 অনুচ্ছেদ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। কিন্তু লক্ষণ যেটি ভালো মনে হচ্ছে না, এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে অনেক কাজে, আর অসম্ভব ধীরগতি দেখা যাচ্ছে বেশ কিছু প্রয়োজনীয় কাজে। অস্থিরতা হচ্ছে ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়াতে, অস্থিরতা হচ্ছে গভর্নর নিয়োগে, অস্থিরতা হচ্ছে দুদকের মতো একটি প্রতিষ্ঠানে সবাই চলে যাক,
আমার কোনো সমস্যা নাই, মানবাধিকার কমিশনে সবাই চলে যাক। দেখেন, আমাদের এখানে সংস্কার নিয়ে আমাদের মূল ভয়টি হচ্ছে রাজনৈতিক দল ক্ষমতায় থেকে সংস্কার চায় না। সেটি সব দলের ক্ষেত্রে সত্যি। যে যখন অপোজিশনে থাকে সে এই কথা তখন মানে, যে যখন সরকারে যায় সেটা মানে না। অতীতের অভিজ্ঞতায় বলে, যখন ক্ষমতায় যায় আপনার মধ্যে সমস্ত চিন্তা জেঁকে বসে ক্ষমতা কি করে কুক্ষিগত করা যায়। আমি যে ক্ষমতাবান এটি প্রতিদিন সকালবেলা যেন দেশবাসী দেখতে পায়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আমার দলীয় লোক দিতে হবে। এবং দেখেন, অতীত থেকে যে শিক্ষা নেয় না, শেখ হাসিনার মতো করে আপনি কখনো রাষ্ট্রকে দলীয়করণ করতে পারবেন না। মানে তার হাত ধরে যে দলীয়করণ, সেটা পৃথিবীর নিন্দনীয় দলীয়করণ। টিভি চ্যানেলের মালিক দলীয়, ব্যাংকের মালিক দলীয়, দুদকের লোক দলীয়, সব দলীয়। তারপরে কি উনি রক্ষা পেয়েছেন? উনি দেশ ছেড়ে পালিয়েছেন। কাজেই আমরা যখন দিবাস্বপ্ন দেখছি যে সব সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন আমরা দলীয় লোককে দিয়ে করব, আপনি আপনার বিপদ ডেকে আনছেন। দেখুন, সরকারের কাজ হচ্ছে সরকার সীমিত থাকবে। সরকারকে আর আগের দিনের মতো প্রভাবশালী সরকার আপনি শাসন করবেন। দেখুন, বিদেশে আমরা দেখি সবাই আইন মানে, কোথাও পুলিশ দেখা যায় না। আর বাংলাদেশে হুইসেল দেওয়া পুলিশ দেখা যায়, কেউ আইন মানে না। আমাদের সরকারটির চেহারা হচ্ছে হুইসেল দেওয়া পুলিশের মতো, তার আইন কিন্তু কেউ মানে না, কিন্তু তাকে দেখাতেই হবে তিনি প্রকাশ্যে ড্রেস পরে রাস্তায় হাঁটাহাঁটি করছেন। আপনাকে আমি শুধু দুটি উদাহরণ দিই। গুম প্রতিরোধ এবং প্রতিকার আর স্বাধীন বিচার বিভাগ, এটি নন নেগোশিয়েবল। ধরেন, আগের গভর্নমেন্টটি কিন্তু অথর্ব ছিল এবং করাপ্টও ছিল। কি অর্থে করাপ্ট? তারা তাদের জন্য লাইসেন্স করেছেন, বিমানমন্ত্রী নিজেই বিমানের লাইসেন্স নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। কোনো একদিন এই অডিটগুলো হোক এবং আমরা তার যথোপযুক্ত বিচারও চাই। কিন্তু তারা যে 2-4টি ভালো কাজ করতে পেরেছেন, সেটিও যদি আপনি এখন বাদ দিয়ে দেন, আপনার ঘাড়ে সংস্কারের যে বোঝা চাপবে, এই বোঝা নিয়ে আপনি হাঁটবেন, নাকি জ্বালানি তেল নিয়ে আপনি কথা বলবেন, নাকি স্বাস্থ্য নিয়ে কথা বলবেন? দেখুন, আগের জনের তৈরি করা জিনিস আপনি অ্যাজ ইট ইজ পাস করার পরে 3 মাস পরে আপনি ওই আইনের সংশোধন করে আরও বেটার আইন করেন। আমরা কিন্তু তাতে বিএনপিকে আরও সাধুবাদ জানাবো এবং আমি আশা করব বিএনপির এইসব কাজে আগামী নির্বাচনে ভোটে যেন বিরোধী দল আরও খারাপ করে এবং বিএনপি যেন আরও ভালো করে। আমাদের এরকম একটি প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। আমি আপনাকে শুধু একটি কথা বলে দিই, নেতিবাচক রাজনীতির প্রতিযোগিতায় আপনি বিজয়ী হতে পারবেন না। আপনি ইতিবাচক রাজনীতির প্রতিযোগিতায় মানে অবিশ্বাস্যভাবে বিজয়ী হতে পারবেন। এখনকার রাজনীতিবিদদেরকে এটি মনে রাখতে হবে। ওকে, আশরাফ কায়সার ভাই যেখান থেকে শেষ করলেন সেখান থেকেই মোশাররফ ভাই আপনার কাছে একটু শুনতে চাই, নেতিবাচক আর ইতিবাচক। আমরা নেতিবাচক আলোচনা অনেকক্ষণ করেছি, আপনার কাছে সবশেষ একটু ইতিবাচক কথা শুনতে চাই। আশরাফ কায়সার ভাই একটু আগে বলছিলেন যে ক্ষমতায় গেলেই সংস্কার চায় না, এটা সংকট নাকি 2/3 সংকট? এইটা সংকট হলো আমাদের দৃষ্টিভঙ্গিতে সংকট। আমরা বাংলাদেশে একটা কিন্তু ট্রেন্ড আছে, আপনারা আপনি দেখবেন, এটা নেগেটিভ অ্যাটিটিউড সবসময়, এবং একটা পরিবর্তন চায় মানুষ। আপনি একটা লোক ভালো কাজ করলো না, আরেকজন হইলো মানে আরো ভালো করতে পারতো। এইটা আমাদের একটা এই যে জিওগ্রাফিক্যাল একটা ইম্প্যাক্ট আমি মনে করি এটা। এখন দেখেন, বিএনপি কিন্তু জনগণের কাছে যত বলুক বিএনপি তার কথা রাখেন। এটা বিএনপি কিন্তু একটা জায়গায় এখানে সবচেয়ে বেশি সফল, সেটা নির্বাচনে যে কমিটমেন্টগুলি করেছে তারা কিন্তু সব বাস্তবায়ন করেছে। এবং আপনি বলেছেন যে গভর্নমেন্টের 1 মাস হয়নি, আমরা ফ্যামিলি কাট করেছি, কৃষক কাট করেছি, খাল খনন শুরু করেছি, ইমামের বেতন শুরু করেছি, আমরা কমিটমেন্ট করেছি 10,000 টাকা দেওয়ার মাফ করব। এগুলি কিন্তু জনগণের কাছে খুব ইতিবাচক একটা পরিবর্তন। তারপর রাজনীতির ক্ষেত্রে যে কালচারাল একটা পরিবর্তন আমরা করেছি, আপনি বলেছেন যারা পরাজিত হয় বলে যে সরকারকে 1 মিনিটও থাকতে দেবো না, অথবা নিচ্ছে শেষ করে দেবো। এবার কিন্তু এটা হয়নি। আবার দেখবেন সরকারি দল বিরোধী দলের বাসায় চলে গেছে, ওই আপনি বললেন ইফতারে চলে গেছে, যে কোনো সময় আলোচনায় তাদেরকে আহ্বান করে। অর্থাৎ এই যে রাজনৈতিক অঙ্গনে যে একটা পরিবর্তন, এটাকে তো আপনাকে ইতিবাচক হিসাবে দেখতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ, এই যে তারেক রহমান আজকে আপনি বললেন উস্তায় যে টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী, এটা কি এমনি হয়েছে? উনি যে পরিবর্তনগুলি এনেছে, যেটা বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত যে একটা প্রত্যাশা, সেইটারই একটি সফল বাস্তবায়ন আমরা মনে করি। যার কারণে এখন রাজনৈতিক দলগুলি আমরা হয়তো বিএনপির মতো কথা বলে, জামাতের মতো কথা বলে, কিন্তু সর্বশেষ জনগণের আকাঙ্ক্ষাটা কিন্তু রাজনৈতিক দলগুলি পূরণ করবে। কারণ এবার জনগণের আকাঙ্ক্ষা থেকে একটা ছোট্ট প্রশ্ন করে একদম শেষ সময় আমি শেষ করি, আমি বললাম আপনার প্রশ্ন করার আর সময় নেই। সেটা হলো কি, আগামী দেখবেন রাজনৈতিক দলগুলির জন্য কিন্তু মারাত্মক একটা চ্যালেঞ্জ, সাইক্লোন কিন্তু অপেক্ষা করছে।
কি? সেটা হলো আগামী যে কোনো নির্বাচন কিন্তু রাজনৈতিক দলকে কমানো নিরপেক্ষ সরকারের অধীনে হবে, আর নিরপেক্ষ সরকারের অধীনে যতবার নির্বাচন হয়েছে জনগণ তার ক্ষমতা প্রয়োগ করেছে এবং সরকারি দল কখনো ক্ষমতায় আসতে পারে না। আচ্ছা মান্নান ভাই, প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ব্যাংক আইনটা যেটা আপনারা করলেন, দুর্নীতিবাজদের ফিরে আসার সুযোগ দিলেন, এটা কি বেটার আইন যেটা ছিল তার চেয়ে? আমার একটু জানার ইচ্ছা। এটা আপনি দেখেন, আমরা বলেছি নতুন আইন আবার পরিবর্তন করা হবে, দেখেন কি আইন। না, যেটা অলরেডি পাস হয়ে গেল, একদম শেষ এটা একটা প্রশ্ন। আচ্ছা দুর্নীতিবাজদের ফিরে এটা আসা, নিয়ে যারা ডিটেইল লুটপাট করে হয়তো গেল, তাদেরকে ফিরে আসার সুযোগ দিলেন। মান্নান ভাই, এটা নিয়ে হয়তো ডিটেইল মোশাররফ ভাই বলতে পারবেন। আমি একটু শেষ যেটা জানতে চাই, যে বিষয়টা নিয়ে আশরাফ কায়সার ভাই বলছিলেন যে এই মানবাধিকার কমিশন আইনের ব্যাপারটি এবং বিচার বিভাগের পৃথক সচিবালয়, এইটা নন নেগোসিয়েবল ছিল, এটা ক্ষেত্রে বিএনপি কেন দেরি বিএনপি করছে? কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে, যে বলেছে যেমন মানবাধিকার আইন, মানবাধিকার আইনে এখন কি আছে, সর্বোচ্চ শাস্তি আছে আপনার 14 বছর না 7 বছর। বিএনপি এটাকে যাবজ্জীবন চায়। এক, তদন্তের ক্ষেত্রে বিএনপির এখানে কিছু লিমিটেশনের কথা বিএনপি বলেছে, সেটা হলো তদন্ত করে তারা আইডেন্টিফাই করে তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেবে। তো বিএনপির বক্তব্য হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যদি সর্বশেষ ঠিকানা হয়, তাহলে আমরা এখানে এই আইনটাকে কেন আরো কঠোর করব না। সংকট কিন্তু এখানে, এর বাইরে কিন্তু সংকট না। আপনি দেখেন নতুনভাবে যখন বিল উত্থাপন হবে, আমার মনে হয় এই প্রশ্নগুলির সমাধান বের করেই আইনটা উত্থাপিত হবে। অনেক অনেক ধন্যবাদ এভিএম মোশাররফ হোসেন এমপি, আশরাফ কায়সার ভাই এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান ভাই, আপনাদের তিনজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো, আমরা চাই বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র কার্যকর হোক, সংসদ হোক প্রাণবন্ত, আলোচনায় হোক যুক্তিতর্কের মধ্য দিয়ে, গণতন্ত্র হোক টেকসই, দেশ হোক সমৃদ্ধ, শান্তি ফিরুক সবার মাঝে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।